সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো 21শে জুলাইয়ের মেগা সমাবেশের ঠিক আগের দিনই রাজ্য রাজনীতিতে 21শে জুলাই সংক্রান্ত সব থেকে বড় কাজ করে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজভবন বা বাইরের কোনো মঞ্চ নয়, একেবারে বিধানসভায় 1993 সালের 21শে জুলাইয়ের ঐতিহাসিক ঘটনার তদন্ত কমিশনের রিপোর্ট টেবিল করে বসলেন শুভেন্দু। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত বিচারপতি সুশান্ত কুমার চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টের মূল অংশ পাঠ করে বিরোধী শিবির ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে একযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিশন অনেক আগে রিপোর্ট দিয়েছে। নিয়ম হলো কমিশনের রিপোর্ট পাওয়ার পরে মন্ত্রিসভাকে জ্ঞাত করে সেটা বিধানসভাতে টেবিল করা যায়, অথবা বিধানসভা না চললে জনসমক্ষে আনা যায়। সেই বিধানসভাতে আমি এটা সচিব মহোদয়কে দিয়ে দিলাম আপনার অনুমতি। কমিশনের সুপারিশ রাইটার্স বিল্ডিং এ কিভাবে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে পারছে না সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারের দায়িত্ব। রাজ্য সরকার সে দায়িত্ব পালন করেনি, তখন সিপিএম ছিল না, তখন তৃণমূল কংগ্রেসেরই সরকার। এতদিন ধামাচাপা পড়ে থাকা বহু প্রতীক্ষিত 21শে জুলাই নিয়ে তদন্ত কমিশনের রিপোর্ট থেকে যে সমস্ত তথ্য বেরিয়ে এলো তা যথেষ্ট বিস্ফোরক নিঃসন্দেহে। 1993 সালের 21শে জুলাই আন্দোলনকারী যুব কংগ্রেস নেতাদের উপর গুলি চালানো হয়েছিল সম্পূর্ণ বিনা প্ররোচনায়, কাল্পনিক আশঙ্কায়। রিপোর্টে এমনই উল্লেখ রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। রিপোর্টের বয়ান অনুযায়ী তদন্ত সাপেক্ষে কমিশন মনে করছে 21শে জুলাই মহাকরণ অভিযানে গুলি চালানো ছিল অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও উস্কানিবিহীন। পুলিশের গুলিতে মৃত্যুর যথার্থতা প্রমাণ হয়নি। মনীশ গুপ্তের নির্দেশেই যেখানে গুলি চলেছিল তা রাইটার্স বিল্ডিং থেকে অনেকটা দূরে। রাইটার্স বিল্ডিংয়ে বিক্ষোভ আছড়ে পড়তে পারে তা সম্পূর্ণ কাল্পনিক আশঙ্কা। মেয়র রোড, রেড রোড, ডোরিনা ক্রসিং, যেখানে যেখানে গুলি চলেছিল তা পুরোপুরি অপ্রয়োজনীয়। পাশাপাশি তিনি বলেন, নথি নিখোঁজ হওয়া বা তথ্য সরবরাহ না করার বিষয়ে মমতা সরকারের ভূমিকা ছিল উদাসীন ও নেতিবাচক। পুলিশি গুলি চালনার যথার্থতা প্রমাণিত হয় না। তৎকালীন পুলিশ কমিশনার তুষারকান্তি তালুকদারের রিপোর্ট আধিকারিকদের বিবৃতির সঙ্গে যথেষ্ট অসামঞ্জস্যপূর্ণ। তৎকালীন পুলিশ কমিশনার প্রকাশ্যে অস্বীকার করেছেন, বিতর্কিত করেছেন এবং কার নির্দেশে পুলিশ গুলি চালানো হয়েছিল সেই প্রকৃত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? যিনি কালকে কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হয়তো যাবেন। তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি, কারণ ওনার পাওয়ার মিনিস্টার ফেঁসে যাওয়ার প্রভূত সম্ভাবনা ছিল। তার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালানোর প্রয়োজন ছিল না। 6, রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল। যেসব স্থানে গোলযোগ হয়েছিল, যেখানে গুলি চালানো হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। কমিশন সিদ্ধান্তমূলক দেখতে পেয়েছে যে মেয়র রেড রোড, ডোরিনা ক্রসিং, মেট্রো সিনেমার সামনে এসপ্লানেড রোতে যে গুলি চালানো হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং এরপরে আরো বিস্ফোরক দাবি। বিধানসভায় রিপোর্টটি সচিবের হাতে তুলে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 21শে জুলাইকে ব্যবহার করে অনেক কিছু করে নিয়েছেন, কিন্তু 21শে জুলাই ঠিক কি ঘটেছিল, কেন গুলি চলেছিল আর কারা চালিয়েছিল তা পশ্চিমবঙ্গের 11 কোটি মানুষ এখনো জানতে পারেনি। এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। শুধু রাজনৈতিক পদ বা সরকারি ক্ষমতা নয়, ব্যক্তিগত বিষয় সম্পত্তি
আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা, চার্টার্ড ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা। কিন্তু 21শে জুলাই কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, পশ্চিমবাংলার 11 কোটি জনতা জনার্দন এখনো জানতে পারল না। রিপোর্টে উল্লেখ থাকা 44 জন সাক্ষীর নামের তালিকা বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্য, মনীশ গুপ্ত, তুষার তালুকদার থেকে শুরু করে বিমান বসু, সোমেন মিত্রের মতো প্রথম সারির নেতাদের ডেকে পাঠালেও কমিশন কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি তৃণমূলের প্রথম মন্ত্রিসভার সদস্য প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের একটি বিস্ফোরক বিবৃতি উদ্ধৃত করে শুভেন্দু দাবি করেন, প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গুলিবর্ষণের জন্য দায়ী মনে করা হলেও তাকে আড়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে মন্ত্রী করা হয়েছিল। এই কমিশন কাদের কাদের ডেকেছিল? মোট 44 জনকে ডেকে। সবচেয়ে বড় যিনি সাক্ষী হিসেবে নিজেকে দাবি করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিশন ডাকার প্রয়োজন মনে করেনি। হয়তো আলাদা করে বলে দিয়েছিলেন যে আমাকে, একজন রিফিউজ করেছিলেন যে আমি সাক্ষী দিতে যাব না, তার নাম হলো প্রাক্তন অপোজিশন লিডার 2001 থেকে 2006 প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। বিল্ডিংয়ে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ না করার দায়িত্ব চিহ্নিত করার জন্য যথাযথ প্রকৃত সরল বিশ্বাসে আইনসঙ্গত পদক্ষেপ শুরু করা উচিত। 2026 সালের নির্বাচনের আগে পর্যন্ত এ বিষয়ে কালকে যারা ভাষণ দেবেন তাদের ভূমিকা নেতিবাচক ছিল। শহীদ পরিবারকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। প্রাক্তন তৃণমূল সরকারকে সরাসরি নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কমিশন নিহতদের পরিবারকে 25 লাখ এবং আহতদের 5 লাখ টাকা করে দেওয়ার সুপারিশ করেছিল, আর আগের সরকার নিহতদের দিলেন মাত্র 2 লাখ আর আহতদের 15,000 টাকা। যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন। কমিশন যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে। কি করেছেন আপনারা? আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে? এরপরেও আপনারা এইসব করেন। এরপরেই ভুক্তভোগীদের উদ্দেশ্যে বড় ঘোষণা করেন শুভেন্দু। জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি চাইলে পুলিশে নতুন করে এফআইআর করতে পারে, বর্তমান সরকার সব রকম আইনি সাহায্য দেবে। পাশাপাশি কমিশনের সুপারিশ মেনে মূল ক্ষতিপূরণের বাকি টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মিটিয়ে দেওয়ার অঙ্গীকারও করেন তিনি। করে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে বলবো, আপনারা যদি ফ্রেশ এফআইআর করতে চান সে সুযোগ বর্তমান সরকার দেবে। আপনারা যদি কমিশনের সুপারিশ মতো ক্ষতিপূরণ বর্তমান সরকারের কাছে চান, মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আমি সেই ক্ষতিপূরণ দেব। আর যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় কবি সুভাষ মুখোপাধ্যায়কে মাথায় রেখে একটা কমিটি করেছিলেন এবং মানুষ সাহায্য করেছিল, ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল এবং শহীদ পরিবারগুলির পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তখনই আর্থিকভাবেও যেমন পাশে থেকেছেন,
আবার যখন সুযোগ পেয়েছেন তাদের পরিবারকে চাকরি দেওয়া ইত্যাদি সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং পরবর্তীকালে দফায় দফায় সাহায্য করেন। ফলে হঠাৎ একটা রিপোর্টের একটা লাইন দেখে কি সাহায্য করেছেন, কতটা করেছেন, সেটা বোঝার মতো ক্ষমতায় ওরা নেই। শহীদ পরিবারকে নতুন করে এফআইআর করার জন্য অবকাশ দিচ্ছেন তিনি, বলেছেন তারা যদি নতুন করে এফআইআর করতে চান সেটাও যদি শহীদ পরিবাররা নতুন করে এফআইআর করেন, এটা তো যেমন মানে যদি পুরনো সব কেস খোলাম না, ধর্ষণে অভিযুক্ত বালিশচাটা ঋতু কয়েকদিন আগে তো যখন শুভেন্দুবাবুকে ঋতু নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, শুভেন্দু তো জিপ টিপ বার করে দেখিয়েছিলেন সব। তো এখন তো তারপরে যদি এত পুরনো ফাইল খোলার একটা ঠিক কি হয়েছিল 21শে জুলাই 1993? সচিব পরিচয়পত্রের দাবিতে 1993 সালের 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিল যুব কংগ্রেস। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা এই অভিযানে সামিল হন। অভিযোগ, সেই অভিযানের মাঝেই পুলিশের তরফে গুলি চালানো হয়, 13 জন কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। উত্তাল হয়ে ওঠে গোটা কলকাতা। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আহত হয়েছিলেন বলে খবর। রাজ্যে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে মাথায় রেখে একটি কমিটি গঠন করে এই ঘটনা তদন্তভার দিয়েছিল। সেই কমিটির রিপোর্টই সোমবার বিধানসভায় প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।